সমরেশ মজুমদার, জন্ম 1944, উত্তরবঙ্গের গয়েরকাটা অঞ্চলে। তাঁর লেখায় বারবার উঠে এসছে উত্তরবঙ্গের অসাধারণ প্রকৃতি ও তার মানুষজন। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, সিংহবাহিনী ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকীর্তি। কলকাতায় নবকুমার উপন্যাসের জন্য তিনি পান বঙ্কিম পুরস্কার, আর 1984 সালে কালবেলা উপন্যাসের জন্য লাভ করেন সাহিত্য একাডেমি পুরস্কার। তাঁর সৃষ্ট অর্জুন চরিত্রটি এক অন্য ধরনের গোয়েন্দা চরিত্র, সাধারণ গোয়েন্দা গল্পগুলির থেকে বিষয় বৈচিত্র্যে অনন্য। এই অর্জুনকে নিয়েই গত সপ্তাহ থেকে শুরু হয়েছে অর্জুন এবার কলকাতায়, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটির শুরুতে বলে নেব আগের পর্বে কি ঘটেছে, তবে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। আসুন শুরু করা যাক আজকের গল্প অর্জুন এবার কলকাতায়, দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে, কলকাতার এক ধনাঢ্য পরিবারের বড় ছেলে দেবাঞ্জন হঠাৎই উধাও হয়ে যায়। ওই পরিবারের কর্তা সীতানাথ বাবু অর্জুনকে এই রহস্যের কিনারা করার জন্য নিয়োগ করেন। অর্জুন কলকাতায় এসে ওঠে ট্রেনে আলাপ হওয়া তাঁরই সহযাত্রী চলচ্চিত্র পরিচালক সর্বেশ্বর বাগচি মহাশয়ের বাড়িতে। তদন্তে নেমে অর্জুন জানতে পারে ওই পরিবারের ছোট ছেলে অঞ্জন পার্ক স্ট্রিটের এক ফ্ল্যাটে আলাদা থাকে। সে কার র্যালিতে ভক্ত। পরিবারের অন্যদের সবার সাথে তার বিশেষ সখ্যতা নেই। এই পরিবারের কর্তা সীতানাথ বাবু দুর্গাপুরের এক অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যান এবং ওই অ্যাক্সিডেন্টেই তাঁর স্ত্রী মারা যান। ওই গাড়িতে থাকা ছোট ছেলে অঞ্জন কিন্তু অক্ষত থেকে যায়। অর্জুন সীতানাথ বাবুর বারণ সত্ত্বেও ছোট ছেলের সঙ্গে দেখা করেন এবং তার কাছে দুর্ঘটনাস্থলের ঠিকানা জেনে নেয়। অর্জুন তাকে সতর্ক করে যে তার দাদার অন্তর্ধানের ফলে তার এবং তার বৌদির উপর সন্দেহ আসতে পারে, যেহেতু দেবাঞ্জন বাবুর মৃত্যুতে তারাই এই সম্পত্তির ব্যাপারে সব থেকে বেশি লাভবান হবে। এরপর সর্বেশ্বর বাগচি বললেন, কি মশাই, কোথায় গিয়েছিলেন? অর্জুন হাসল। এই তো আপনার এখানে বেশ ভালো ছিলাম, কিন্তু সেটা আর কপালে নেই। কেন, কোনো অসুবিধা হচ্ছে? না, একদম নয়, কিন্তু এখনই আমাকে দুর্গাপুরে যেতে হবে। দুর্গাপুর? দেবাঞ্জন বাবু সেখানে গিয়েছেন নাকি? না, উনি কোথায় গিয়েছেন এখনো জানি না। একটা খবর আপনাকে দিচ্ছি, লোকটা এখনো বেঁচে আছে। কিভাবে জানতে পারলেন? প্রথমে গত 15 দিনের সবকটা বড় কাগজ পড়ে ফেললাম। ওই রকম বয়সের কোনো অজ্ঞাত ব্যক্তির মৃতদেহের কথা কাগজে পাইনি। লালবাজারে আমার একজন বন্ধু আছেন, তাকে ফোন করেছিলাম। তিনি খোঁজ নিয়ে জানালেন মাত্র একটা ডেড বডিকে আইডেন্টিফাই করা যায়নি, যার বয়স 60-এর ওপর। বাহ, আপনি দারুণ কাজ করেছেন। এখন বলুন, দুর্গাপুরে যাওয়ার ট্রেন কোথায়? শিয়ালদা না হাওড়ায়? অর্জুন জিজ্ঞেস করলো। হাওড়া দিয়ে যাওয়াই সুবিধা। সর্বেশ্বর উঠে টেলিগ্রাফ পত্রিকার সাপ্লিমেন্টারি খুললেন। দুর্গাপুর, দুর্গাপুর, হ্যাঁ, 1:10 ট্রেন আছে। পৌঁছাতে পৌঁছাতে বিকেল 4টে হয়ে যাবে। সন্ধে 6টা নাগাদ অনেক ট্রেন আছে কলকাতায় ফেরার। সর্বেশ্বর হিসেব করে খবর দিলেন। তাহলে চটপট স্নান সেরে নেওয়া যাক। অর্জুন এগোলো। স্নান সেরে তৈরি হয়ে অর্জুন ঠিক করলো বাইরে খেয়ে নেবে। দুপুরের খাওয়া সর্বেশ্বর বাবুর উপর চাপাতে আর ইচ্ছে করছিল না, কিন্তু সে অবাক হয়ে দেখলো ইতিমধ্যেই ভদ্রলোক টেবিলে খাবার সাজিয়েছেন, ভাত আর মাংসের ঝোল। শুধু তাই নয়, ওর পোশাক দেখে বোঝা যাচ্ছে উনিও বেরোনোর জন্য তৈরি। কোনো আপত্তি ভদ্রলোক শুনতে চাইলেন না। অগত্যা অর্জুনকে রাজি হতে হলো। সর্বেশ্বর বললেন, বাড়িতে অলস হয়ে বসে আছি, আপনার সঙ্গে গেলে একটু থ্রিল হবে, বুঝলেন না? কোনো ডিস্টার্ব করব না আমি, আপনি আপনার মতো কাজ করবেন, কোনো প্রশ্ন করব না আমি।
সত্যি ভদ্রলোক কোনো প্রশ্ন করলেন না। কেন যাচ্ছে অর্জুন তাও জানতে চাইলেন না। অর্জুন মৃদু আপত্তি করলেও টিকিট কেটে বললেন, যাওয়ারটা আমি কাটছি, ফেরারটা আপনি করবেন, শোধ হয়ে যাবে। ট্রেনে উঠে জিজ্ঞেস করলেন, দুর্গাপুরে এর আগে গিয়েছেন? অর্জুন মাথা নেড়ে না বলল। বিধান রায় মশাই ওই শহরটির কথা ভেবেছিলেন? ইস্পাত নগরী, গরমের সময় প্রচণ্ড গরম হয় বলে একটা ইংরেজি ক্রাইম থ্রিলার বের করে পড়তে লাগলেন। স্টেশনে নেমে দেখা গেল দিনের আলো এখনো বেশ কিছুটা সময় থাকবে। একটা অটোরিকশা নিয়ে গন্তব্যস্থল জানিয়ে দিল অর্জুন। ফাঁকা রাস্তা দিয়ে অটো ছুটল। কাগজটা ভালো করে দেখলো সে। ঠিক কোন জায়গায় দুর্ঘটনা ঘটেছিল তা অঞ্জন চিহ্নিত করেনি, এলাকাটা বলে দিয়েছে। শহরে ঢোকার মুখে রাস্তাটা মোটামুটি চওড়া। প্রায় মাইল তিনেক যাওয়ার পর অটোওয়ালা বলল, এই যে আমরা এসে গেছি, কোথায় যাবেন? অর্জুন দেখলো রাস্তার দুধারে ছাড়া ছাড়া বাড়ি, কিছু দোকান রয়েছে। ওরা অটোটাকে ছেড়ে দিয়ে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। মুদির দোকান, নাম ভ্যারাইটি স্টোর্স, স্থাপিত 1970। দোকানে ভিড় নেই, এক পৌঢ় বসেছিলেন। অর্জুন এগিয়ে গেল। নমস্কার, আপনার দোকানের বয়স তো 30 বছর হয়ে গেল। তা তো হবেই। 25 বছর বয়সে দোকানটা খুলেছিলাম। এই অঞ্চলে তখন আমার দোকান ছাড়া আর কিছু ছিল না, আর রাস্তাটাও ছিল ছোট। পরে রাস্তা চওড়া হয়েছে? হ্যাঁ, ওই দিকটা বাড়িয়েছে। কি ব্যাপার বলুন তো? আমরা কলকাতা থেকে আসছি। এই রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের কথা কি আপনার মনে আছে? এক ভদ্রমহিলা মারা গিয়েছিলেন। এ তো অদ্ভুত কথা। এই রাস্তায় রোজ একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। রোজ একটা না একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। কোনটার কথা বলছেন? অনেক দিন আগের কথা, প্রায় 20 বছর হয়ে গেল। ও, ভদ্রমহিলা সামনে বসেছিলেন, স্পট ডেড। পিছনে একটা বাচ্চা ছিল, অ্যাম্বাসাডার গাড়ি, তাই তো? ঠিক। আপনার দেখছি মনে আছে। ছিল না, কয়েকদিন আগে একজন প্রশ্ন করায় মনে পড়ে গেল। ভদ্রলোক বললেন, এই আপনি যেমন প্রশ্ন করছেন তিনিও তাই করেছেন। কে ভদ্রলোক? জানি না, এই 30-এর ওপর বয়স হবে, চশমা পরা। তাকেও যা বলেছি আপনাকেও তাই বলি। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে নতুন বাড়িটা দেখছেন না, ওর সামনে। আমি তখন দোকানে বসে, প্রচন্ড জোরে গাড়িটা আসছিল। হঠাৎ জোরে ব্রেক কষলো এবং ঘুরে গিয়ে গাছটাতে ধাক্কা মারলো। তারপর? ব্যাপারটা এমন আচমকা হলো যে কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে বসেছিলাম। এরই মধ্যে দেখলাম ড্রাইভার ভদ্রলোক দরজা খুলে কোনো মতে গাড়ি থেকে নামলেন, বনেট ধরে ধরে উল্টো দিকে গেলেন। আমি ততক্ষণে দোকান থেকে নেমে পড়েছি। এত বছর আগে এখানে লোকজন কম ছিল, বাড়িঘর দোকানও হাতে গোনা। তবু 2-3 জনের সঙ্গে আমিও ছুটে গেলাম। ইতিমধ্যে ওই ভদ্রলোক আবার ফিরে গেছেন নিজের জায়গায়, স্টিয়ারিংয়ে মাথা রেখে অজ্ঞান হয়ে গেছেন। তারপর? কপাল গুনে সেই সময় একটা পুলিশের ভ্যান ফিরে যাচ্ছিল দুর্গাপুর থানায়। তারাই ওদের নিয়ে গেল হাসপাতালে। আর হ্যাঁ, গাড়ির পেছনে একটা বাচ্চা ছেলে বসেছিল, তার কিছু হয়নি। আপনার ঠিক মনে আছে যে ড্রাইভার ভদ্রলোক গাড়ি থেকে নেমে ওপাশে গিয়েছিলেন এবং তখনই ফিরে এসেছিলেন? অর্জুন জিজ্ঞেস করলো। হ্যাঁ, কিন্তু ওর শরীরে শক্তি ছিল না। উনি কেন গিয়েছিলেন ওপাশে? বোধহয় ভদ্রমহিলাকে দেখতে। তিনি তো দরজা খুলে মাটিতে পড়ে গিয়েছিলেন, স্পট ডেড। তাই দেখে ভদ্রলোক আর সামলাতে পারেননি আর কি। উনি ঠিক কি করেছিলেন আপনি দেখেননি, তাই তো? সম্ভবই ছিল না। গাড়ির ওপাশে কি ঘটছে তা এপাশ থেকে বলবো কি করে? তাছাড়া এসব 20 বছর আগের ঘটনা, ভুলেই গিয়েছিলাম। আপনার আগে যিনি এসেছিলেন তিনি এমন নাছোড়বান্দা যে বাধ্য করলেন ঘটনাটা মনে করতে। উনি কেন জানতে চাইছেন জিজ্ঞেস করেননি? করেছিলাম। বললেন ভদ্রমহিলার মৃত্যুর পরে ওর বিষয় সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা হওয়ায় সঠিক ঘটনাটা জানতে এসেছেন। উনি নিজের নাম বলেছিলেন? না, এই যেমন আপনার নাম আমি জানি না, জিজ্ঞেসও করিনি, ওকেও করার কথা মনে আসেনি। তবে
উনি দুর্গাপুরের লোক নন। সেটা কি করে মনে হলো? হোটেলের কথা জিজ্ঞেস করলেন, আমি হোটেল সানরাইজের নাম বলে দিলাম, উনি চলে গেলেন। আপনি ছাড়া আর কেউ এখানে আছেন যিনি ওই অ্যাক্সিডেন্টটা দেখেছিলেন? অর্জুন জিজ্ঞেস করলো। না, এখন এখানে কেউ নেই। তবে হ্যাঁ, ওই রাস্তার মোড়ে হলুদ দোতলা বাড়িটা দেখছেন, ওটা কর্মকার বাবুর, রিটায়ার্ড পুলিশ অফিসার। যে সময় দুর্ঘটনা ঘটেছিল সে সময় উনি দুর্গাপুর থানায় ছিলেন। উনি যদি কিছু মনে করতে পারেন, গিয়ে দেখুন। যে ভদ্রলোক আপনার কাছে খোঁজ খবর করতে এসেছিলেন তিনি ঠিক কবে এসেছিলেন? অর্জুন শেষ প্রশ্ন করল। এই তো তরশু। অর্জুন নমস্কার জানাতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো, অতীতের ওই দুর্ঘটনা নিয়ে হঠাৎ আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন কেন? বুঝতেই পারছেন, বিষয় সম্পত্তির ব্যাপার। দেখবেন ভাই, এই আমাকে আবার জড়াবেন না। অর্জুন এগিয়ে গেল সর্বেশ্বর বাবুর কাছে। ভদ্রলোক তখন থেকে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কাছে যেতেই বললেন, কি করবেন? হোটেল খুঁজতে যাবেন না পুলিশ অফিসারের বাড়িতে ঢুঁ মারবেন? অর্জুন অবাক হয়ে বলল, এত দূরে দাঁড়িয়েও আপনি সব শুনতে পেরেছেন? আপনারা তো বেশ জোরে জোরেই কথা বলছিলেন। অর্জুন একটু ভাবলো। এত দূরে যখন এসেছি তখন মিস্টার কর্মকারের সঙ্গে দেখা করে যাওয়াই উচিত। চলুন। আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, আপনি কথা বলে আসুন। অর্জুন হেসে ফেলল। তাহলে আপনি কোনো কথাই শুনতে পাবেন না। এক যাত্রায় আর আলাদা হওয়া কেন, আপনিও চলুন। থ্যাংক ইউ। স্বীকার করছি আপনার বেশ ব্যক্তিত্ব আছে। সেটা কি রকমের তা জিজ্ঞেস করলো না অর্জুন। মিনিট 7 মধ্যে বাড়িটায় পৌঁছে গেল ওরা। এই বাড়ির বয়স 10-12 বেশি নয়। সর্বেশ্বর চাপা গলায় বললেন, ভদ্রলোকের ভালো রোজগার ছিল। অর্জুন বলল, মনে হচ্ছে। যদি নিজের পয়সায় বাড়িটা করে থাকেন তাহলে মাইনের টাকায় করেননি। অর্জুন এগিয়ে গিয়ে একটি কাজের লোককে বলল কর্মকার বাবুকে খবর দিতে। তিনি নেমে এলেন মিনিট খানেকের মধ্যে। বিশাল চেহারা, লুঙ্গি এবং পাঞ্জাবি পরে আছেন। মুখটা 5 নম্বর ফুটবলের মতো গোল। কি ব্যাপার? আমি অর্জুন, আর ইনি সর্বেশ্বর বাগচি, বিখ্যাত ফিল্ম ডিরেক্টর। আপনি কি মিস্টার কর্মকার? ফিল্ম ডিরেক্টর আমার বাড়িতে? কি আশ্চর্য! আসুন আসুন। ভদ্রলোক ওদের নিয়ে গেলেন বসার ঘরে। সুন্দর সোফায় বসতে বলে নিজে বসে পড়লেন আলাদা। এককালে আমিও অ্যাক্টিং করতাম, ছাত্র বয়সে মশাই। তখন ভালো ভালো নাটক হতো। কেদার রায়, বঙ্গে বর্গী, আহা। আপনি তো সম্প্রতি অবসর নিয়েছেন। নিতে বাধ্য হয়েছি। সবাই বলে আপনার যা শরীর স্বাস্থ্য, আরো 10 বছর চালিয়ে যেতে পারতেন, কিন্তু চাকরির আয়ু তো বয়সের ওপর, কিছু করার নেই। হ্যাঁ বলুন, আমার কাছে কি দরকার? বলছি, আপনি তো একসময় দুর্গাপুর থানায় ছিলেন। ছিলাম 79 থেকে 81 পর্যন্ত। কিন্তু কেন বলুন তো? ভালোই হলো। ওই সময়ে আপনার এই বাড়ি থেকে কিছুটা এগোলে একটা অ্যাম্বাসেডর গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়, ঘটনাটা মনে আছে? তখন আমার এই বাড়ি কোথায়? এখানে ফাঁকা মাঠ। ও, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আরে মশাই, তখন রোজ এত অ্যাক্সিডেন্ট হতো যে মনে রাখার উপায়ও নেই। তা হয়তো, তবে ওই অ্যাক্সিডেন্টে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি এবং পিছনের সিটে বসা ওর ছেলে বেঁচে গিয়েছিলেন, কিন্তু ওর স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ওরা কলকাতার খুব অভিজাত পরিবার। কর্মকারের চোখ ছোট হয়ে এলো। নিচু গলায় জিজ্ঞেস করলেন, এতদিন পরে কি ব্যাপার? স্রেফ আন্দাজে ঢিল ছুড়ল অর্জুন। আপনি তো কেসটা তদন্ত করেছিলেন। হঠাৎ সর্বেশ্বরবাবু বলে বসলেন, ওটা সত্যি অ্যাক্সিডেন্ট, পরিকল্পিত খুন নয়। এটা নিশ্চয়ই আপনি আপনার রিপোর্টে লিখেছিলেন। আরে খুন হতে যাবে কেন? ব্রেক ফেল করে গাড়ির স্টিয়ারিং হঠাৎ ঘুরে যাওয়ায় গাছের গায়ে ধাক্কা মেরেছিল।
কর্মকার জানালেন। গাড়ি ব্রেক ফেল করেছিল কিনা তা মেকানিককে দিয়ে পরীক্ষা করিয়েছিলেন নিশ্চয়ই? সর্বেশ্বরবাবু বললেন। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? এত বছর পুলিশে চাকরি করেছি, কোনটা খুন আর কোনটা নয় তা বুঝতে পারবো না? মিস্টার রায়চৌধুরী যদি তার স্ত্রীকে খুন করতে চাইতেন তাহলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওইভাবে অ্যাক্সিডেন্ট করতেন না। ওতে তো ওর নিজেরও মরে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো ঝুঁকি না নিয়ে খুন করার হাজারটা রাস্তা আছে মশাই। কর্মকার খুব বিরক্ত হয়ে কথাগুলো বললেন। আপনার দেখছি এত বছর পরেও নামটা মনে আছে। অর্জুন বলল। আপনারা কারা? কোত্থেকে এসেছেন বলুন তো? আপাতত কলকাতা থেকে। কেন? সত্য সন্ধান করতে। আমরা থানায় যেতাম, যে অফিসার এই কেসটির দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলার দরকার ছিল, কিন্তু ঘটনাচক্রে আপনাকে এখানেই পেয়ে গেলাম। কর্মকারের মুখ ভয়ঙ্কর হয়ে উঠল। সত্য সন্ধান মানে প্রাইভেট গোয়েন্দা? নো, প্রাইভেট গোয়েন্দার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা এখন আসতে পারেন। আপনি ভদ্র ব্যবহার করছেন না। অর্জুন হাসল। কে আমাকে ভদ্রতা শেখাবে সেদিনকার ছোকরা? আপনি আমাকে সেদিনকার ছোকরা বলে মনে করলেও হয়তো আপনার এসপি সাহেব তা করবেন না। ডিআইজি আইজি সাহেবরা তো নিশ্চয়ই নয়। অর্জুন হাসল। আপনি একটু শান্ত হয়ে কথা বলুন, তাহলেই হবে। কি জানতে চান? ওই দুর্ঘটনার ফলে মিস্টার রায়চৌধুরীর চিরদিনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিলেন। হুইল চেয়ার ছাড়া ওর চলে না, জানেন? জানি। ওকে নিশ্চয়ই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ওর জ্ঞান ছিল না। কোন ডাক্তার ওর চিকিৎসা করেছিলেন? আশ্চর্য, সরকারি হাসপাতালের কোনো ডাক্তার কি চিরকাল একই জায়গায় থাকে? আজ এখানে কাল সেখানে। তিনি এখন কোথায় তা কি করে বলবো? মারা না গেলে তাকে খুঁজে বার করা অসম্ভব ব্যাপার না। কেন? তাকে কি দরকার? উনি কি রিপোর্ট দিয়েছিলেন? মিস্টার রায়চৌধুরী অ্যাক্সিডেন্টের সময়েই পঙ্গু হয়েছিলেন, না পরে ওর শরীর অবশ হয়ে যায়? অন দ্য স্পট, স্টিয়ারিং এ বসা অবস্থাতেই ওটা হয়। আপনার ঠিক মনে আছে? হ্যাঁ। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? কোথায় আর থাকবো, থানায় ছিলাম। আমাদের একটা ভ্যান স্পট থেকে ওদের তুলে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আপনি জানলেন কি করে স্টিয়ারিং এ বসা অবস্থাতেই ওর শরীর অবশ হয়ে গিয়েছিল? আপনি নিশ্চয়ই কারোর কাছে শুনেছেন। দেখুন ভাই, পুলিশ শুধু চোখে দেখে না, কানেও দেখতে পায়। যে ভ্যানটি ওদের তুলে এনেছিল তার ড্রাইভার কনস্টেবল বলেছে ওরা মিস্টার রায়চৌধুরীকে তাঁর গাড়ির স্টিয়ারিং এ মাথা নামিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছে। জ্ঞান হওয়ার পর উনি আর উঠে দাঁড়াতে পারেননি। কর্মকার হাসলেন। উনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্টের পর গাড়ি থেকে নেমে আবার উঠে বসেননি। যেখানে দুর্ঘটনা হয়েছিল সেখানকার সাক্ষীরাও কি একই কথা বলেছিল? সাক্ষী? সাক্ষী কোথায় এখানে? লোকজনই ছিল না। সর্বেশ্বর বললেন। মুদির দোকান, ভ্যারাইটি স্টোর্স তখন ছিল না? যা বন্ধ ছিল। কেন? ও কি অন্য কোনো কথা বলেছে আপনাদের? অর্জুন হাসল। তারপর একটু অবাক হয়ে যাওয়া কর্মকারকে নমস্কার করে বেরিয়ে এলো সর্বেশ্বরের সঙ্গে। এখন রাত হয়ে গেছে, কিন্তু অটো পেতে অসুবিধা হলো না। হোটেল সানরাইজের নাম বলতে অটোওয়ালা ঘাড় নাড়ল। সর্বেশ্বর বললেন, আজ মনে হচ্ছে দুর্গাপুরেই রাত্রিবাস করতে হবে। কেন, এখন ট্রেন নেই? অর্জুন অটোয় বসে অন্যমনস্ক গলায় জিজ্ঞেস করলো। এখন নেই, এরপরে যেটা আছে সেটা ভোরবেলায় কলকাতায় পৌঁছাবে। আপনি কি করবেন? কোনো অল্টারনেটিভ নেই। এক কেস যেরকম জমে উঠেছে তাতে ফিরে যাওয়ার কথা ভাবতে পারি না। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না হয়।
আমার অসুবিধা হচ্ছে না। ধন্যবাদ অর্জুন বাবু, এই কর্মকার লোকটা কিন্তু খুব সন্দেহজনক। অর্জুন কোনো কথা বলল না। তাকে চুপ করে থাকতে দেখে সর্বেশ্বর আর মুখ খুললেন না। সানরাইজ খুব বড় হোটেল নয়, কিন্তু পরিচ্ছন্ন, আদব কায়দা মেনে চলে। অটো ছেড়ে রিসেপশনে পৌঁছে অর্জুন জানতে চাইল ঘর পাওয়া যাবে কিনা। মহিলা ঘাড় নাড়লেন। অর্জুন বলল, দুটো সিঙ্গেল রুম। পাশে দাঁড়ানো সর্বেশ্বর মিনমিনে গলায় বলল, দুটো? হ্যাঁ, একা থাকলে দেখবেন আরো ভালো ভাবতে পারবেন। তাই বুঝি? ধন্যবাদ ধন্যবাদ। খুশি হলেন ভদ্রলোক। ঘরে ঢুকে মিনিট পাঁচেক শুয়ে থাকলো অর্জুন। ভ্যারাইটি স্টোর্সের লোকটির কথা ঠিক হলে এ ব্যাপারে যার আগ্রহ হয়েছে সে এখানে এই হোটেলে এসেছিল তরশু, অর্থাৎ 3 দিন হয়ে গেছে। এ ব্যাপারে আগ্রহ হতে পারে অঞ্জনের, কিন্তু সে আসেনি। নির্দিষ্ট দেবাঞ্জনবাবু যদি এখানে শেষ পর্যন্ত এসে থাকেন, তাহলে তিনি কোথায় ছিলেন এতদিন? 3 দিন ধরে এই হোটেলে কি আছেন? দ্বিতীয় প্রশ্নটির উত্তর রিসেপশনে গেলেই পাওয়া যাবে, যদি তিনি নাম ভাঁড়িয়ে না থাকেন। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে অস্বস্তিতে ফেলেছে তা হলো অ্যাক্সিডেন্টের খবর নিচ্ছে দেখে পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার কর্মকারবাবু এত রেগে গেলেন কেন? দুর্ঘটনার সময় ভ্যারাইটি স্টোর্স খোলা ছিল, অথচ উনি বলে দিলেন দোকানের ঝাঁপ বন্ধ ছিল। দোকানদারের কথা অনুযায়ী সতীনাথ রায়চৌধুরী দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে স্ত্রীকে দেখে আবার তাঁর সিটে ফিরে গিয়েছিলেন। প্রায় একই কথা বলেছে অঞ্জন। সে সময়ে সে সামনের সিটে বসে থাকা বাবা এবং মাকে দেখতে পায়নি। এই দুটো তথ্য এক হলে ব্যাপারটা বেশ জটিল হয়ে পড়ছে। অর্জুনের মনে পড়ল, সে যখন সীতানাথ চৌধুরীকে প্রশ্ন করছিল তিনি কবে থেকে হুইল চেয়ার ব্যবহার করছেন, তখন তিনি খুব অসন্তুষ্ট হয়ে বলেছিলেন বাড়তি কথা না বলতে। স্নান সেরে কিছুটা ঠান্ডা হয়ে অর্জুন নিচে নামলো। রিসেপশনে এখন একটি ছেলে দাঁড়িয়ে আছে। অর্জুন এগিয়ে যেতে ছেলেটি হাসলো। গুড ইভিনিং স্যার, বলুন আমি কি করতে পারি? মিস্টার দেবাঞ্জন রায়চৌধুরী নামের এক ভদ্রলোকের এই হোটেলে ওঠার কথা, উনি কি এখনো আছেন? অর্জুন জিজ্ঞেস করলো। ছেলেটি সঙ্গে সঙ্গে কম্পিউটারের বোতাম টিপল। কিছুক্ষণ বাদে মাথা নাড়ল সে। সরি স্যার, এই নামে কোনো বুকিং নেই। 3 দিন আগে উনি এসেছিলেন, হয়তো এখন চলে গিয়েছেন। ছেলেটি আবার ঝুঁকে পড়ল এবং জানালো 3 দিন আগেও ওই নামে কেউ এই হোটেলে আসেনি। অর্জুন এই রকমটাই ভেবেছিল। সে হাসলো। 3 দিন আগে এই হোটেলে কজন চেক ইন করেছিলেন? 3টি গ্রুপ এসেছে, 4 জন কাপল আর 2 জন সিঙ্গেল ভদ্রলোক। এই দুজনের নাম কি? কিছু মনে করবেন না, আপনি কেন জানতে চাইছেন তা যদি স্পষ্ট করে বলেন, আমাদের ক্লায়েন্টদের স্বার্থে এটা জানা দরকার। ছেলেটি বলল, আমার ক্লায়েন্টের ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। খবর পেয়েছি তিনি এই হোটেলে উঠেছেন। ওদের পরিবারের শান্তির জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। আই সি। হ্যাঁ, প্রথম জনের নাম জগদীশ চৌবে। উনি এসেছেন পাটনা থেকে, বয়স 52, ব্যবসায়ী। আর দ্বিতীয় জনের নাম অরিত্র ঘোষ দস্তিদার, এসেছেন বর্ধমান থেকে। ইনিও ব্যবসায়ী, বয়স 34। এরা দুজনেই হোটেলে আছেন? না, মিস্টার চৌবে চলে গিয়েছেন গতকাল, আর মিস্টার ঘোষ দস্তিদার চেক আউট করেছেন এই আধ ঘন্টা আগে। উনি কোথায় যাচ্ছেন কিছু বলেছেন? না। এ সময় কলকাতায় যাওয়ার কোনো ট্রেন আছে? ছেলেটি ঘড়ি দেখলো। না, মাঝরাতে অনেক ট্রেন আছে। কলকাতা বা বর্ধমানের বাস তো রাত 10টা পর্যন্ত পাওয়া যায়। ছেলেটিকে ধন্যবাদ জানিয়ে অর্জুন বেরিয়ে এলো। অরিত্র ঘোষ দস্তিদার যদি দেবাঞ্জনবাবু হন, তাহলে তিনি কেন বর্ধমান যাবেন? তবু একটা অটো ভাড়া করে সে চলে এলো বাস টার্মিনাসে। হালকা ভিড়। এই সময় তার খেয়াল হলো একটা কাঁচা কাজ করে ফেলেছে। সীতানাথ বাবুর কাছ থেকে ওর ছেলের ছবি চেয়ে নিয়ে আসা উচিত ছিল। এখন এই বাস টার্মিনাসে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে কে দেবাঞ্জন তা শুধু চেহারার বর্ণনা শুনে চেনা প্রায় অসম্ভব। কোন বাস কখন কোথায় যাবে মাইকে ঘোষণা করা হচ্ছিল। অর্জুন সেই অফিসে গিয়ে অনুরোধ করলো তার হয়ে একটা ঘোষণা করতে। কাগজে লিখে দিতে ঘোষক সেটা পড়তেই মাইকে শব্দগুলো ছড়ালো। মিস্টার অরিত্র ঘোষ দস্তিদার, আপনি যদি এখানে থাকেন তাহলে এখনই অফিসে চলে আসুন। সানরাইজ হোটেলে আপনি একটি দামি জিনিস ফেলে এসেছেন। 3-4 বার ঘোষণা করা সত্ত্বেও কারো দেখা পাওয়া গেল না। নিজের উপর খুব রাগ হচ্ছিল অর্জুনের।
এরকম মূর্খের মতো কাজ সে কি করে করলো? ছবিটা তার আনা উচিত ছিল। হোটেলে যখন সে ফিরে এলো তখন রাত 10:30। একটা ব্যাপারে সে কিছুটা খুশি, কারণ এখানে এসে অনুমান করা যাচ্ছে দেবাঞ্জন বাবু বেঁচে আছেন। তাকে দেখতে পেয়ে রিসেপশনের ছেলেটি ডাকলো। স্যার, অর্জুন এগোলো। ছেলেটি বলল, আমি জানি না খবরটা আপনার কোনো কাজে লাগবে কিনা, আপনি চলে যাওয়ার একটু পরেই মিস্টার ঘোষ দস্তিদারের ফোন এসেছিল। মিস্টার ঘোষ দস্তিদার? ও হ্যাঁ, কে ফোন করেছিল? একজন ভদ্রমহিলা। উনি এর আগে 2 দিন ফোন করেছিলেন। আজ মিস্টার ঘোষ দস্তিদার চলে গেছেন শুনেই লাইনটা কেটে দিলেন। ফোনটা কি লোকাল কল? না, কলকাতা থেকে এসেছিল। একটা কাগজ এগিয়ে দিল ছেলেটি। এই নাম্বার থেকে ফোনটা এসেছিল। অর্জুন নাম্বারটা দেখলো, তারপর জিজ্ঞেস করলো, আমি একটা এসটিডি করতে পারি? শিওর। অর্জুন কলকাতার কোড ব্যবহার করে নাম্বার টিপল। রিং হচ্ছে। তারপরই একটি মহিলা কণ্ঠে শোনা গেল, হ্যালো, মিসেস রায়চৌধুরী? ইয়েস, হু আর ইউ? অর্জুন লাইনটা কেটে দিল। মাথা ঝিমঝিম করছিল অর্জুনের। নিজের কানকেই বিশ্বাস করতে ইচ্ছা করছে না। দেবাঞ্জন বাবু কোথায় আছেন তা ওর স্ত্রী জানেন। ভদ্রমহিলা তার সঙ্গে চমৎকার অভিনয় করে গিয়েছেন। সীতানাথ বাবু বলেছিলেন যে তার বৌমাই চাননি পুলিশকে খবরটা দিতে। এই না চাওয়াটা নাকি বংশের মুখ রক্ষা করতে। সীতানাথ বাবু সে কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু যিনি হারাননি তাকে বিপদে ফেলতে কেন তার স্ত্রী পুলিশের দ্বারস্থ হবেন? তাহলে এই ষড়যন্ত্র করে হারিয়ে যাওয়ার পিছনের রহস্যটা কি? দ্বিতীয়ত, দেবাঞ্জনবাবু এতদিন বাদে দুর্গাপুরে এসে মায়ের মৃত্যুর কারণ এবং সেদিনের ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। শুধু ভ্যারাইটি স্টোর্সের মালিককে জিজ্ঞাসাবাদ করে তিনি নিশ্চয়ই সন্তুষ্ট হননি। হয়তো থানায় গিয়েছেন, কর্মকারের কাছে যাননি তা বোঝা গিয়েছে। গেলে ভদ্রলোক সে কথা তাদের জানাতেন। দেবাঞ্জনবাবু কি সীতানাথ চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র সংগ্রহ করতে এখানে এসেছেন, কিংবা বৌমার মদতে ছেলে বাবার বিরুদ্ধে সাহসী হয়েছে? ঘুরে এলেন? গলা শুনে পিছনে ফিরে অর্জুন দেখল সর্বেশ্বর বাবু দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। বাস টার্মিনাসে দেখা পেলেন না? আপনি জানলেন কি করে? রিসেপশনিস্টের কাছে আপনার খোঁজ নিয়ে জানতে পারলাম। সর্বেশ্বর বাবু বললেন, বড় লোকের আদুরে ছেলে হলে চট করে বাসে ওঠার কথা বোধহয় ভাববে না। পকেটে টাকা থাকলে গাড়ি ভাড়া করবে, নইলে ট্রেনে যাবে। উনি কি অনেক টাকা সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন? বোধহয় না, তবে ক্রেডিট কার্ড থাকাই স্বাভাবিক। ট্যাক্সি ড্রাইভার ক্রেডিট কার্ড নেবে না। তার চেয়ে চলুন না একবার স্টেশনে যাওয়া যাক। আমরা তো কেউ কিছু খাইনি, রাতের খাওয়াও সেরে নেওয়া যেতে পারে। সর্বেশ্বর বাবুর কথায় খুশি হলো অর্জুন। বেশ কিছুক্ষণ থেকে পেট চিনচিন করছিল। রাত 11:30টায় দুর্গাপুর স্টেশন ঘুমিয়ে নেই। যাওয়া আসার 2 প্ল্যাটফর্মেই ছড়িয়ে ছিটিয়ে মানুষ রয়েছে। মধ্যবয়সী চশমা পরা ফর্সা কোনো মানুষ একা দাঁড়িয়ে আছে কিনা ওরা দেখতে লাগলো। প্ল্যাটফর্মে তেমন কাউকে পাওয়া গেল না। একজনকে সন্দেহ হয়েছিল সর্বেশ্বর বাবুর। কাছে গিয়ে পরিচয় জানার পর ফিরে এসে বললেন, উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আইডেন্টিটি কার্ড দেখালেন। আপনাকে পুলিশ ভেবেছিল নাকি? অর্জুন জিজ্ঞেস করলো। বোধহয়, হাসলেন সর্বেশ্বর বাবু। আপনি একটা কাজ করুন। অর্জুন সর্বেশ্বর বাবুকে কাজটা বুঝিয়ে দিতেই তিনি সোৎসাহে পা বাড়ালেন। ভদ্রলোক চলচ্চিত্র পরিচালক, একটু বয়সও হয়েছে, কিন্তু এসব ব্যাপারে উৎসাহ খুব। অর্জুন যাত্রীদের জন্য বিশ্রাম গৃহগুলোতে উঁকি মারতে লাগলো। দেবাঞ্জনবাবু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে পরিচিত মানুষের সামনে পড়ার ঝুঁকি হয়তো নেবেন না। সেক্ষেত্রে ট্রেনের অপেক্ষায় এসব জায়গায় বসে থাকা স্বাভাবিক। 2য় শ্রেণী ভর্তি, গায়ে গায়ে যাত্রীরা বসে আছেন। দেবাঞ্জনবাবুর বয়সী কাউকে একা চোখে পড়ল না। বাতানুকূল কামরায় যাত্রীদের বিশ্রাম গৃহে ঢুকে অর্জুন দেখল 5 যাত্রী আছেন। তাদের 2জন সম্ভবত স্বামী স্ত্রী। এই সময় মাইকে শোনা গেল, মিস্টার অরিত্র ঘোষ দস্তিদার, যিনি সানরাইজ হোটেলে উঠেছিলেন, তিনি অবিলম্বে এনকোয়ারিতে চলে আসুন। হোটেলে একটি দামি জিনিস আপনি ফেলে এসেছিলেন। মিস্টার অরিত্র ঘোষ দস্তিদার।
ঘরের কোণে ইজি চেয়ারে শুয়ে এক ভদ্রলোক কাগজ পড়ছিলেন। কাগজটা নামিয়ে তিনি দ্বিতীয়বার ঘোষণাটা শুনলেন, তারপর আবার কাগজের আড়ালে চলে গেলেন। এই ভদ্রলোকের বয়স বছর 35, ফর্সা, চশমা পরা। কিন্তু ঘোষণা শুনে চমকে ওঠা দূরের কথা, সামান্য প্রতিক্রিয়াও হলো না। অর্জুন তবু দাঁড়িয়ে রইল। ভদ্রলোক নির্বিকার। অর্জুনের মনে হলো অরিত্র ঘোষ দস্তিদার নামটা যদি উনি উপেক্ষা করেন, তাহলে কাছে গিয়ে দেবাঞ্জনবাবু বলে ডাকলে কি করবেন? সত্যি হলে চমকে উঠবেনই। সে এগিয়ে গেল, খুব নিচু গলায় ডাকলো, দেবাঞ্জন বাবু। ভদ্রলোক কাগজ সরালেন, কিছু বললেন না। আপনি তো দেবাঞ্জন বাবু, তাই না? না তো, আপনি ভুল করছেন। আপনি এখানকার হোটেল সানরাইজ থেকে আসছেন তো? একদমই না। আর কিছু? আপনি কোথায় যাচ্ছেন? কলকাতায়। কি ব্যাপার বলুন তো? ভদ্রলোক পকেট থেকে একটা আইডেন্টিটি কার্ড বের করে সামনে ধরলেন। ছবি সহ সেই কার্ডে অন্য নাম লেখা রয়েছে। অর্জুন বলল, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। বাইরে বেরিয়ে এলো সে। অন্যের আইডেন্টিটি কার্ড নিয়ে নিশ্চয়ই দেবাঞ্জনবাবু ঘুরবেন না। ঠিক তখনই সে দেখতে পেল ভদ্রলোককে। কর্মকার হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে স্টেশনে ঢুকছেন। মাইকে ঘোষণা করা হলো, কলকাতায় যাওয়ার ট্রেনগুলো আসানসোলের পরে ট্রেন লাইনে সামান্য গোলমাল দেখা দেওয়ায় ঘন্টা দুয়েক দেরিতে পৌঁছাবে। কর্মকার ঘড়ি দেখলেন, বেশ বিরক্ত হয়েছেন ঘোষণা শুনে। এই সময় সর্বেশ্বরবাবু এগিয়ে এলেন। আমি বলে এসেছি, এনকোয়ারিতে কেউ ওই নাম বললে তাকে আটকে রাখতে। চলুন। অর্জুন চোখ না সরিয়ে বলল, আপনি একটা কাজ করবেন? বলুন। ওই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন? ওর উপর একটু নজর রাখুন। আমি যত তাড়াতাড়ি পারি হোটেলের বিল চুকিয়ে আসছি। আরে, এ তো মিস্টার কর্মকার। উনি এত রাতে কোথায় চললেন? সেইটাই জানার দরকার। এই সময় মাইকে ঘোষণা করা হলো, শেষ বর্ধমান লোকাল যেটা রাস্তায় আটকে ছিল সেটা এখনই স্টেশনে ঢুকবে। যাত্রীদের মধ্যে তেমন ব্যস্ততা দেখা গেল না। এই সময় লোকাল ট্রেনের যাত্রীদের স্টেশনে থাকার কথা নয়। অর্জুন বলল, ভদ্রলোক যেন আপনাকে দেখতে না পান, সাবধান। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি ছায়ার মতো সেঁটে থাকবো। আমার হোটেল ভাড়ার টাকাটা যদি নিয়ে যান। সর্বেশ্বর পকেট থেকে মানি ব্যাগ বের করলেন। ওটা এখন থাক, পরে হিসেব করা যাবে। না না, তা হয় না, মাথা নাড়লেন সর্বেশ্বরবাবু। আর তখনই একটা লোকাল ট্রেন প্রায় ভূতের মতো প্ল্যাটফর্মে ঢুকলো। অর্জুন তাকিয়ে দেখল, মিস্টার কর্মকার যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে নেই। দ্রুত হাঁটল সে। যতটা তফাতে থেকে খোঁজা সম্ভব খুঁজতে লাগলো সে। পেছনে সর্বেশ্বরবাবু। হঠাৎ নজরে এলো ভদ্রলোক ওপাশের প্ল্যাটফর্মে ওভারব্রিজ থেকে নামছেন। অর্জুন বলল, ওই যে ওইদিকে, তাড়াতাড়ি চলুন। ওরা ওভারব্রিজে উঠে প্ল্যাটফর্মে নামার আগেই লোকাল ট্রেনটা আবার চলতে শুরু করলো। সেটা বেরিয়ে যাওয়ার পর দেখা গেল ওই প্ল্যাটফর্ম ফাঁকা, কোথাও মিস্টার কর্মকার নেই। সর্বেশ্বরবাবু বললেন, চাপ বাবা, এই চলে গেল। মনে হয় আমাদের দেখতে পেয়েছেন, তাই হয়তো ঝুঁকি নিলেন না। এই ট্রেনে বর্ধমান পর্যন্ত এগিয়ে গেলেন। অর্জুন বলল, কোনো লাভ হবে না। বর্ধমান স্টেশনে গিয়ে ওকে বসে থাকতে হবে হাওড়া লোকালের জন্য, অথবা এখান থেকে যে ট্রেন যাবে সেটাই ধরতে হবে ওকে কলকাতায় যাওয়ার জন্য। কিন্তু ওর আগে আমাদের কলকাতায় পৌঁছতে হবে। আপনি তো দেবাঞ্জনকে খুঁজতে এসছেন, কর্মকারকে নিয়ে পড়লেন কেন? এখন কান নাক ঠোঁট একাকার হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলুন। স্টেশনের বাইরে বেশ কয়েকটা ট্যাক্সি অলস হয়ে দাঁড়িয়েছিল। দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে তা জানায় ড্রাইভার খুঁজে পাওয়ার সমস্যা হলো। যখন পাওয়া গেল তখন অর্জুন জানতে চাইল কলকাতায় পৌঁছে দেবে কিনা। দুজন ড্রাইভারকে পাওয়া গিয়েছিল। তারা বলল কলকাতায় যাওয়া সম্ভব নয়, তবে বর্ধমান স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে পারে মাঝরাতেই। অর্জুন রাজি হলো। প্রথমে হোটেলে গিয়ে বিল মিটিয়ে দেওয়া হলো। গাড়িতে ওঠার পর ড্রাইভারের কাছে জানা গেল এই হোটেলের এক ভদ্রলোক তাকে বলেছিল কলকাতায় যাওয়ার জন্য। সে তাকেও না বলেছে। অর্জুন জিজ্ঞেস করলো, কবে? ড্রাইভার বলল, আজই একটু আগে। ভদ্রলোক নাকি কাল সারা দিন তার ট্যাক্সিতেই ঘুরেছে, থানায় গিয়েছে 3 বার, কিন্তু ড্রাইভারের উপায় নেই। তাকে কাল সকালেই তার মাকে নিয়ে আসানসোল যেতে হবে।
সর্বেশ্বরবাবু জিজ্ঞেস করলেন, ভদ্রলোককে দেখতে কেমন? ড্রাইভার জানালো, ফর্সা, বছর 35 বয়স এবং চশমা আছে, আর কথা খুব আস্তে বলেন। ড্রাইভার জানালো, থানায় গিয়েছিলেন কেন? অনেক বছর আগে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ব্যাপারেই খোঁজ খবর করতে। 3 দিন ধরে যাওয়া আসা করে তার রেকর্ড দেখতে পেয়েছেন। ড্রাইভার জানালো যে তারা যদি আধ ঘন্টা আগে আসতো তাহলে সর্দারজির গাড়িতে ওর সঙ্গে কলকাতায় চলে যেতে পারত। অর্জুন জিজ্ঞেস করলো, উনি স্টেশন থেকেই ট্যাক্সি ধরেছেন? ড্রাইভার জানালো, হ্যাঁ, ট্রেন লেট হবে শোনামাত্র বেরিয়ে এসেছিলেন। ট্যাক্সির পিছনের সিটে অলস ভঙ্গিতে বসে সর্বেশ্বর কথাবার্তা শুনছিল। এবার সোজা হয়ে বললেন, ইস। অর্জুন বলল, আপনি ঠিকই ধরেছিলেন, ভদ্রলোক স্টেশনে গিয়েছিলেন। 2:30 নাগাদ ওরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেল। ড্রাইভার বলেছিল যে 4টের লোকাল ট্রেন ধরে চলে যেতে। দার্জিলিং মেলে বর্ধমান থেকে কলকাতায় যাওয়াই যায়, কিন্তু আধ ঘন্টা আগে যিনি রওনা হয়েছেন তাকে ধরা সম্ভব নয়। ট্যাক্সিতে আস্তে আস্তে অর্জুন মনে মনে ঘটনাগুলো বিশ্লেষণ করছিল। সর্বেশ্বরবাবুকে ধন্যবাদ, তিনি আর একটিও শব্দ উচ্চারণ করেননি। 15-16 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবাঞ্জন, কিন্তু দুর্গাপুরে এসেছেন মাত্র দিন 3 আগে। দুর্গাপুরে আসার আগে উনি কোথায় ছিলেন? নাকি উনি দুর্গাপুরের অন্য কোনো হোটেলে আগের দিনগুলোতে আত্মগোপন করেছিলেন? এইটা জানা যাচ্ছে না। কিন্তু ভদ্রলোক তার মায়ের মৃত্যু সংক্রান্ত দুর্ঘটনার ব্যাপারে খোঁজ নিতে এসেছিলেন যখন, তখন বোঝা যাচ্ছে তার মনে ও ব্যাপারে সন্দেহ জন্মেছে। এতকাল বাবার ছায়ায় মাথা নিচু করে থাকার পর হঠাৎ তার মধ্যে এই পরিবর্তন কি করে এলো? এই দুর্ঘটনার পিছনে যদি কোনো সত্য লুকিয়ে থাকে তাহলে সেটা জেনে ওর কি লাভ হবে? 2, ব্রেক ফেল করায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্ত্রীর মৃত্যু একটি আকস্মিক দুর্ঘটনা, পুলিশ প্রথম রিপোর্ট নিশ্চয়ই দিয়েছিল, তাই কোনো মামলা সীতানাথ চৌধুরীর বিরুদ্ধে আদালতে যায়নি। তাছাড়া দুর্ঘটনায় ভদ্রলোক আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন বলে সকলের সহানুভূতিও পেয়েছেন। কর্মকারবাবু বলেছেন, নিজের জীবন বিপন্ন করে কেউ কাউকে খুনের চেষ্টা করে না যখন অনেক সহজ পথ খোলা রয়েছে। কিন্তু ভ্যারাইটি স্টোর্সের মালিক এবং অঞ্জনের অস্পষ্ট স্মৃতি বলছে যে দুর্ঘটনার পরই সীতানাথ গাড়ি থেকে নেমেছিলেন। গাড়ি থেকে ছিটকে গাছের পাশে পড়ে থাকা স্ত্রীর মৃতদেহ দেখার পর আবার ফিরে গিয়েছিলেন স্টিয়ারিং এর সামনে। এই তথ্য অনুযায়ী সীতানাথ দুর্ঘটনার সময়ই পঙ্গু হয়ে যাননি, হলে পরে হয়েছেন। সেটা ডাক্তাররা নিশ্চয়ই ধরতে পেরেছেন, কিন্তু কোন ডাক্তার ওর চিকিৎসা করেছিলেন সেটা হাসপাতালের রেকর্ড থেকে এতদিন পর বোঝা যাবে কিনা সন্দেহ। তাছাড়া গাড়ির ব্রেক সত্যি বিকল হয়েছিল কিনা তা কোনো মেকানিক দিয়ে পরীক্ষা করানো হয়েছিল বলে কর্মকারবাবু জানাননি। প্রসঙ্গটি তিনি এড়িয়ে গিয়েছিলেন। 3, মিসেস রায়চৌধুরীর সঙ্গে ওর স্বামীর নিয়মিত যোগাযোগ ছিল এবং তা সত্ত্বেও উনি ভান করেছেন যে স্বামীর খোঁজ পাচ্ছেন না। স্বামীকে আড়াল করার জন্য উনি শ্বশুরকে পুলিশের কাছে যেতে দেননি। বৌমার এই ভূমিকার কথা শ্বশুর জানলে কি প্রতিক্রিয়া হবে তা অনুমান করা যেতে পারে। 4, কর্মকারবাবু কলকাতায় যাচ্ছেন, বোঝাই যাচ্ছে তার কোনো পরিকল্পনা আগে ছিল না। সন্ধেবেলায় তাঁদের সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছে কলকাতায় যাওয়া দরকার। নিজে না গিয়ে তিনি টেলিফোনে জানাতে পারতেন যাকে যা জানাতে চান। তাহলে কি টেলিফোনে জানাতে পারেননি, নাকি এই ব্যাপারটা ওর কাছে এত গুরুত্বপূর্ণ যে টেলিফোনে জানাতে চাননি? ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে অর্জুন ড্রাইভারকে বলল, আপনি তো এখনই দুর্গাপুরে ফিরে যাচ্ছেন, একটা উপকার করবেন? ড্রাইভার বলল, বলুন। শহরে ঢোকার মুখে একটা দোকান আছে, ভ্যারাইটি স্টোর্স, মুদির দোকান, চিনতে পারবেন? অর্জুন জিজ্ঞেস করলো, খুব চিনি। কাল সকালে তো আপনি মাকে নিয়ে আসানসোলে যাবেন, তাই আজ ফেরার পথে ভদ্রলোককে খুঁজে বার করতে পারবেন? একটু মুশকিল হবে, দোকান তো সকালের আগে খুলবে না, আশপাশের সবাই নিশ্চয়ই ঘুমিয়ে থাকবে। ঠিক আছে, ও পাড়ায় আমার এক বন্ধু আছে, ওকে ডেকে তুলে জেনে নেব বাড়ির ঠিকানা। কি বলতে হবে? দিন 3 দোকান বন্ধ করে কোথাও চলে যেতে। কোথায় যাচ্ছেন বাইরের কেউ যেন না জানে। ওর জীবন বিপন্ন, দোকানে থাকলে উনি মারা যেতে পারেন, ব্যাস এইটুকুই। অর্জুন বলেছিল। তাহলে তো যেমন করেই হোক এই খবরটা দিতে হয়। কিন্তু কে খুন করবে? কোনো গ্রুপ? ড্রাইভার বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো।
না না, কোনো গ্রুপ নয়, একটা অ্যাক্সিডেন্টের উনি সাক্ষী ছিলেন, এই ওর অপরাধ। অর্জুন আর কথা না বাড়িয়ে স্টেশনের দিকে পা বাড়িয়েছিল। সর্বেশ্বরবাবু টিকিট কাটলেন। খোঁজ নিয়ে জানা গেল বর্ধমান লোকাল একটু আগে পৌঁছে গিয়েছে। মেল এক্সপ্রেস ট্রেনগুলো এখন পরপর আসছে, অর্থাৎ কর্মকারবাবুকে এখন প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। অনুমান ভুল হলো না। কর্মকারবাবু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন মেল ট্রেন ধরার জন্য। লোকাল ছাড়তে এখনো দেরি আছে। দুর্গাপুর স্টেশনে না ধরে এখান থেকে ট্রেন ধরার কারণ উনি নিশ্চয়ই ওদের দেখেছিলেন, তাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বেশ খানিকটা দূরত্বে অর্জুনরা দাঁড়িয়েছিল। ট্রেন আসা মাত্র কর্মকারবাবু একটা এসি টু টায়ারে উঠে পড়লেন। সর্বেশ্বরবাবু বললেন, মরেছে, এই তো দেখছি এসিতে উঠলো। উঠুক, পাশের 3 টায়ারে উঠুন, ট্রেনটা তো একই জায়গাতে পৌঁছবে। সর্বেশ্বরবাবুর উৎসাহ বেশি। ট্রেন না ছাড়া পর্যন্ত বারে বারে মুখ বাড়িয়ে দেখে গেলেন, যদিও কর্মকারবাবু আবার কামরা পরিবর্তন করেন। ট্রেন গতি নিলে বললেন, যাক, আর চিন্তা নেই। অর্জুন বলল, স্টেশনে নেমে ওকে ফলো করতে পারবেন? স্টেশন থেকে বেরিয়ে উনি কোথায় উঠছেন জেনে আপনি বাড়িতে চলে যাবেন। আর আপনি? সর্বেশ্বরবাবু বেশ উত্তেজিত। আমি পার্ক স্ট্রিট ঘুরে আপনার বাড়িতে যাব। পার্ক স্ট্রিট? ওহো, ছোট ছেলের কাছে যাচ্ছেন। ওই চরিত্রটা দেখা হলো না। আপনি তো সীতানাথ রায়চৌধুরী এবং তার বৌমাকেও দেখেননি। তা অবশ্য। দেবাঞ্জনকে? উফ, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। আফসোস করলেন ভদ্রলোক। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে যেভাবে হাঁটলেন কর্মকারবাবু, তাতে তাকে অবসরপ্রাপ্ত বলে মনে হচ্ছিল না। কিন্তু গেটের দিকে না এগিয়ে ভদ্রলোক পাশের প্ল্যাটফর্মের দিকে গেলেন। বেশি দামের টিকিট কেটে গাড়ি একেবারে প্ল্যাটফর্মের গায়ে নিয়ে যাওয়া যায়। এরকম বেশ কিছু দাঁড়িয়ে থাকা গাড়ির একটা দরজা খুলে গেল এবং কর্মকারবাবু তাতে চুপচাপ উঠে পড়তেই গাড়ি সোজা এগিয়ে গেল। সর্বেশ্বরবাবু বললেন, যা চলে, ওকে কেউ নিতে এসেছিল। অর্জুন মারুতি 1000 গাড়িটার নাম্বার মনে রাখার চেষ্টা করলো। গাড়ি চোখের আড়ালে চলে যেতে সর্বেশ্বরবাবু বললেন, এখন কি করব? কিছু করার নেই, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। দূর, এখন বিশ্রামের কথা ভাবতেই পারছি না। কিছু একটা ঘটতে যাচ্ছে, বুঝলেন? আমার সিক্সথ সেন্স বলছে এ কথা। সর্বেশ্বরবাবু চোখ বন্ধ করে বললেন। অর্জুন আর দাঁড়ালো না। একটা টেলিফোন বুথে ঢুকে সীতানাথ বাবুর নাম্বার ডায়াল করলো। রিং হচ্ছে। এই ভোরে ভদ্রলোক যদি ঘুম থেকে না ওঠেন তাহলে। হ্যালো, কাকে চান? সীতানাথ বাবু আছেন? আমি অর্জুন, খুব জরুরি দরকার। সাহেব তো বাড়িতে নেই। কোথায় গিয়েছেন? এই ঘন্টাখানেক আগে গাড়িতে বসে বেড়াতে গেছেন। ফিরে এলে কিছু বলতে হবে। অর্জুন বুঝলো এ ম্যানেজার নয়, অন্য লোক। টেলিফোন নামিয়ে রেখে অর্জুন হাসলো। ওই গাড়িতে সীতানাথ চৌধুরী থাকলে অবাক হওয়ার কিছু নেই। ওরা এখন কি করবেন? কর্মকারবাবু নিশ্চয়ই জানাবেন দুজন লোক অ্যাক্সিডেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। সাক্ষী হিসাবে ভ্যারাইটি স্টোরসের মালিকের কথা বলেছে। 20 বছর ধরে যখন কর্মকারবাবু সীতানাথের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তখন নিশ্চয়ই সম্পর্কটা ধোয়া তুলসী পাতার নয়। ভদ্রলোককে হাতে রেখেছেন সীতানাথ, আবার সীতানাথকেও ভদ্রলোকের দরকার, নইলে এত রাতে ছুটে আসতেন না। সর্বেশ্বরবাবু একটা কাগজ কিনলেন। ট্যাক্সির ডাইনে দাঁড়িয়ে তিনি মন দিয়ে কাগজ পড়ছেন। হঠাৎ তাঁর গলা থেকে অদ্ভুত আওয়াজ বের হলো। অর্জুন চমকে বলল, কি হলো? সর্বেশ্বরবাবু কাগজটার একটা জায়গা আঙুল দিয়ে দেখালেন। দেখে অর্জুন স্তম্ভিত। গতকাল সন্ধ্যের পর দুর্গাপুর শহরের উপকণ্ঠে অজ্ঞাত আততায়ীর গুলিতে একটা স্টেশনারি দোকানের মালিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আততায়ীকে ধরা যায়নি, পুলিশ তদন্ত করছে। সর্বেশ্বরবাবু মাথায় হাত দিলেন। ওহ, আমার জন্যই লোকটার এই অবস্থা। আমি যদি কর্মকারবাবুকে ওর কথা না বলতাম। খুব ভেঙে পড়লেন ভদ্রলোক। ট্যাক্সিতে উঠেও তিনি বারংবার আফসোস করতে লাগলেন। ব্যাপারটা যে আর সাধারণ পর্যায়ে নেই তা বুঝতে পারছিল অর্জুন। ধর্মতলার কাছে ট্যাক্সি আসতে অর্জুন বলল, আপনি সোজা গাড়িটা নিয়ে এলগিন রোডে চলে যান। সীতানাথ রায়চৌধুরীর বাড়িটা ঠিক কোথায় বলে দিচ্ছি। হয়তো খুব দেরি হয়ে গিয়েছে, তবু চান্স নেওয়া যেতে পারে। ওই বাড়ি থেকে কোনো মহিলা যদি গাড়ি নিয়ে বের হন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করবেন। আমার বিশ্বাস সেই গাড়ি কোনো হোটেল বা গেস্ট হাউসে যাবে।
যেখানেই যাক জেনে নিয়ে আপনি বাড়িতে ফিরে আমার জন্য অপেক্ষা করবেন। বাড়িটার অবস্থান ভালো করে বুঝিয়ে ট্যাক্সি থেকে নেমে কিছু টাকা জোর করে সর্বেশ্বরবাবুর হাতে গুঁজে দিল অর্জুন। দরজা খুলে অর্জুনকে দেখে অঞ্জন অবাক। বোঝাই যাচ্ছে যে ঘুম ভেঙে যাওয়ায় বিরক্তও। বলল, এর সময় কেন? ঘরে ঢুকে অর্জুন বলল, আপনি চটপট তৈরি হয়ে নিন। মানে কোথায় যাব? আশ্চর্য, একদিনের আলাপে আপনি হুকুম করছেন। হুকুম না, অনুরোধ। এখানে থাকলে আপনি খুন হয়ে যেতে পারেন। খুন? আমি? এ পাড়ায় এসে আমাকে খুন করবে এমন কারো হিম্মত হবে? রাবণ থেকে হিটলার সবাই তাই ভাবতেন। আপনাকে অনুরোধ করছি, যা নেওয়ার তা নিয়ে কয়েকদিনের জন্য কোনো হোটেলে গিয়ে থাকতে। বাট ওয়াই? কেন? কারণ আপনি একজন সাক্ষী। বাল্যকালে যা দেখেছেন তা অস্পষ্ট বলে মনে হওয়ায় গলা খোলেননি, কিন্তু সেটা করতে পারেন এই ভেবে আপনি যা চান তা দিয়ে ব্যাপারটাকে চেপে রাখতে চেয়েছিলেন আপনার বাবা। কিন্তু তিনি বোধহয় আর ঝুঁকি নিতে চাইবেন না। অর্জুন বলল, তার মানে আপনি বলতে চাইছেন আমার বাবা আমাকে খুন করবেন? আজকাল কেউ নিজে কিছু করে না, করে দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আপনি এসব কথা জানলেন কি করে? বলবো, কোথাও চলুন, গিয়ে বসি। অঞ্জন একটু ভাবল, তারপর ভেতরের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে পোশাক পাল্টে বাইরে বেরিয়ে এসে দরজায় চাবি দিয়ে ওরা ট্যুরিস্ট রেস্টুরেন্টে গিয়ে বসলো। বিরাট ছিমছাম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্টের পরিবেশ খুব ভালো লাগলো অর্জুনের। স্যান্ডউইচ আর চায়ের অর্ডার দিয়ে অঞ্জন জিজ্ঞেস করলো, ঠিকঠাক বলুন তো কি হয়েছে? যা ঘটেছিল তা সংক্ষেপে বলে গেল অর্জুন। শুনতে শুনতে দু হাতে মুখ ঢাকলো অঞ্জন। অর্জুন কথা শেষ করলে সে বিড়বিড় করছিল, যদি এসব কথা ঠিক হয় তাহলে মাকে খুন করেছিল বাবা। কিন্তু কেন? মা কি অন্যায় করেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্জুন বলল, উনি খুন করেছিলেন কিনা জানি না, কিন্তু উনি সত্য গোপন করেছিলেন। দুর্ঘটনা ঘটা মাত্র উনি পঙ্গু হয়ে যাননি। গাড়ি থেকে নেমেছিলেন, হয়তো খেয়াল হয়েছিল দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পুলিশ ওর বিরুদ্ধে কেস করতে পারে। সেই ঝুঁকি উনি নিতে চাননি। উনি নিজে পঙ্গু হয়ে গেছেন জানবার পর ওর প্রতি সহানুভূতি আসবেই। পঙ্গু হওয়ার বদলে উনি নিজেই মরে যেতে পারতেন বলে লোকে ভাববে। কিন্তু এটা প্রমাণ করতে দুজন লোকের সাহায্য চায়। একজন যিনি হাসপাতালে ওর চিকিৎসা করেছেন, দ্বিতীয়জন যে পুলিশ অফিসার তদন্তে ছিলেন। হাসপাতালের ডাক্তারের যেহেতু বদলির চাকরি, তাই খুঁজে বের করতে অসুবিধা হবে। যদি তিনি ইতিমধ্যে অবসর নিয়ে থাকেন বা মারা যান, তাহলে তো সূত্র কাজেই লাগবে না। যিনি তদন্ত করেছিলেন তার সঙ্গে আপনার বাবার যোগাযোগ ছিল। তা না হলে আমরা যাওয়ার কিছু পরেই ভ্যারাইটি স্টোরস এর মালিককে খুন করার চেষ্টা করা হতো না, এবং অফিসার কলকাতার ট্রেন ধরার জন্য মরিয়া হয়ে উঠতেন না। আমার মনে হয় এই দুজনকেই আপনার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছিলেন, সত্যি কথাটা চেপে দেওয়ার জন্য। চুপচাপ শুনছিল অঞ্জন। তার মানে বাবা স্বাভাবিক মানুষ, ক্রাচটা অভিনয়ের জন্য ব্যবহার করেন। সেটাই হওয়া উচিত। ওর ক্রাচ একেবারে নতুন, রাবার ক্ষয়ে যায়নি। অবশ্য উনি সদ্য একটা নতুন ক্রাচ কিনে থাকতে পারেন। তাহলে উনি আপনাকে জলপাইগুড়ি থেকে ডেকে আনবেন কেন? আপনার দাদার উধাও হওয়ার ঘটনাটা ওকে সত্যি ধাঁধায় ফেলেছিল। বড় ছেলে এত অনুগত, কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি। আর বৌমার পরামর্শ মেনে উনি পুলিশের কাছেও যেতে চাননি। উনি নিশ্চয়ই ভাবতে পারেননি আমি দুর্গাপুরে যাব ওই দুর্ঘটনার ব্যাপারে খোঁজ খবর করতে, কারণ ওর সঙ্গে ছেলের নিরুদ্দিষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি যে আমাকে দুর্ঘটনার কথা বলবেন তাও উনি কল্পনা করেননি, যদিও আপনার সঙ্গে কথা বলতে আমাকে নিষেধ করেছিলেন। এখন উনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আপনার কাছ থেকে সূত্র পেয়েই আমি দুর্গাপুরে গিয়েছিলাম। সেই ঘটনার সাক্ষী দুজন, একজনকে সরাবার চেষ্টা করা হয়েছে, আপনাকেও হবে। সবচেয়ে অবাক করা ব্যাপার, আপনার দাদা এসব জানলেন কি করে?
আপনার দাদা আর বৌদি প্ল্যান করে এই উধাও হওয়ার কেস সাজিয়েছেন। আমার মনে হয় আপনার বৌদি কোনো সূত্র থেকে প্রথমে সন্দেহ করেন, তারপর আপনার দাদাকে বলেন। হ্যাঁ, তাই হবে। বৌদি আমাকে ফোনে ওই দুর্ঘটনার কথা জিজ্ঞেস করেছিলেন। আমি বাবাকে জিজ্ঞেস করতে বলায় বলেছিলেন, যে স্মৃতি বাবা ভুলে আছেন তা খুঁচিয়ে ঘা করতে চান না। অঞ্জন বলল। অর্থাৎ আপনার বৌদি ব্যাপারটা সন্দেহ করেছেন। আপনি কলকাতায় কোথায় উঠেছেন? অঞ্জন জানতে চাইল। ভবানীপুরে। আপনার বাবা অবশ্য আমার জন্য ফ্রি স্কুল স্ট্রিটের ড্যাফোডিল হোটেলে ঘর ঠিক করে রেখেছিলেন। হ্যাঁ, ওখানে বাবা চাইলেই দুটো ঘর সব সময় পেতে পারেন। তার জন্য কোনো টাকাও দিতে হয় না। ওই হোটেলে ওর শেয়ার আছে। তাই? কথাটা শুনেই মনে হলো সীতানাথবাবু জানেন সে ওই হোটেলে ওঠেনি। এমন তো হতে পারে বিনা পয়সায় পাওয়া যাচ্ছে বলে কর্মকার বাবুকে তিনি ওই হোটেলেই ডাকবেন। কথাটা অঞ্জনকে জানাতে সে মাথা নাড়ল। চা খেয়ে অঞ্জন বলল, আমি ভাবছি একবার বাড়িতে যাব। কেন? বাহ, আবার নিজের বাড়িতে যাওয়ার অধিকার নিশ্চয়ই আছে আমার। আর সেখানে নিশ্চয়ই বাবার লোক আমাকে খুন করার সাহস পাবে না। তা ঠিক, তবে তার আগে আমাকে একটু সময় দিন। অর্জুন উঠল। রেস্টুরেন্ট থেকেই ফোন করতে সীতানাথবাবুকে পেয়ে গেল। সীতানাথবাবু বললেন, গুড মর্নিং। নতুন কোনো খবর আছে? হ্যাঁ, মনে হচ্ছে আপনার ছেলে এখন কলকাতায় রয়েছেন। তাই? কোথায়? সীতানাথ যেন চমকে উঠলেন। কনফার্ম হলেই জানিয়ে দেব। অর্জুন বলল, গুড, তাহলে তো আপনার কাজ শেষ হয়ে এলো। মনে হচ্ছে তাই। আচ্ছা, রাখছি। অঞ্জনের কাছে ফিরে এসে অর্জুন জিজ্ঞেস করলো, কলকাতা পুলিশের কোনো বড় কর্তাকে কি আপনি চেনেন? র্যালির সূত্রে যদি কারোর সঙ্গে আলাপ হয়ে থাকে। অঞ্জন মাথা নাড়ল। হ্যাঁ, ডিসি র্যাঙ্কের একজন অফিসার আমাকে স্নেহ করেন। বাহ, তার কাছেই চলুন। এখন? এই সকালে? সকাল আর নেই, 9টা বেজে গিয়েছে। অঞ্জনকে নিয়ে যখন লালবাজারে এলো তখনও ডিসি সাহেব অফিসে পৌঁছাননি। আধ ঘন্টা অপেক্ষার পর তাকে দেখা পাওয়া গেল। ঘরে ঢোকা মাত্র তিনি বললেন, আরে, কি ব্যাপার? এবার র্যালি কোথায় হচ্ছে? র্যালি নয়, আপনার কাছে অন্য প্রয়োজনে এসছি। অঞ্জন বলল। বেশ তো। হাত নেড়ে বসতে বললেন ভদ্রলোক। এর নাম অর্জুন, জলপাইগুড়িতে থাকেন। কি যেন বলেছিলেন? ও হ্যাঁ, সত্য সন্ধান। উনি তাই করেন। অঞ্জন পরিচয় করিয়ে দিল। অর্জুন? আরে দাঁড়ান দাঁড়ান, আপনার নাম আমি অনেকের কাছে শুনেছি। জলপাইগুড়ির এসপি এই সেদিনও আপনার কথা বলছিলেন। ডিসি হাত বাড়ালেন। করমর্দন করার পর জিজ্ঞেস করলেন, ব্যাপারটা কি? অর্জুন সংক্ষেপে ব্যাপারটা বলার পর ডিসি নিজেই ওদের নিয়ে আর একজন অফিসারের কাছে গেলেন। দুই অফিসার কথাবার্তা বলে অঞ্জনের দিকে তাকালেন। ডিসি বললেন, যা শুনলাম তাতে তোমাদের পরিবারের ওপর বিশাল বদনামের ছাপ পড়বে, এটা জেনেও তুমি এলে? হ্যাঁ, যা সত্যি তা তো মেনে নেওয়াই উচিত। বেশ, তাহলে অ্যাকশন নেওয়া হোক। ডিসি বললেন। অর্জুন বলল, তার আগে আমি একটা টেলিফোন করতে পারি? নিশ্চয়ই। অফিসার টেলিফোন দেখিয়ে দিলেন। পকেট থেকে কাগজটা বের করে সর্বেশ্বর বাবুর নাম্বারটা ডায়াল করলো অর্জুন। তৃতীয়বার রিং হওয়ার পর সর্বেশ্বর বাবুর গলা পাওয়া গেল। হ্যালো। ফিরে এসেছেন? ও হ্যাঁ, আরে মশাই, আপনার জন্য হাঁ করে বসে আছি। খবরটা কি? আর 1 মিনিট দেরি হলে ভদ্রমহিলাকে মিস করতাম। উনি গাড়ি নিয়ে বেরোতেই আমি ট্যাক্সিতে ফলো করলাম। নিউ মার্কেটে গিয়ে গাড়ি থেকে নেমে আবার ট্যাক্সিতে উঠলেন। আমিও তাই করলাম। শেষে ফ্রি স্কুল স্ট্রিটের একটা হোটেলের সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে ভেতরে চলে গেলেন। মিনিট 10 ভদ্রমহিলা আবার ওই ট্যাক্সি নিয়েই নিউ মার্কেটে ফিরে এসে নিজের গাড়িতে উঠে বাড়ি ফিরে যান। সর্বেশ্বরবাবু উত্তেজিত। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটার নাম কি? ব্লু হেভেন, সাধারণ মানের হোটেল।
লাইনটা কেটে দিয়ে অর্জুন অঞ্জনকে বলল, আপনার দাদা ফ্রি স্কুল স্ট্রিটের ব্লু হেভেন হোটেলে আছেন। খানিক আগে আপনার বৌদি গিয়ে ওর সঙ্গে দেখা করে এসেছেন। লালবাজার থেকে পুলিশের জিপে ওরা প্রথমে ড্যাফোডিল হোটেলে পৌঁছালেন। রিসেপশনিস্ট জানালেন, কর্মকার নয়, মিস্টার এস কে গুপ্তা বলে একজন আজ ভোরে হোটেলে এসেছেন। তবে তিনি এই হোটেলের এক শেয়ার হোল্ডারের গেস্ট হয়ে আছেন। ভদ্রলোক আধ ঘন্টা আগে বেরিয়ে গেছেন ঘরে জিনিস রেখে। বলেছেন আজ বিকেলেই ফিরে যাবেন। কোথায় গেছেন বলে না যাওয়ায় অফিসার প্রস্তাব দিলেন ওখানেই অপেক্ষা করতে। অর্জুন হাসলো। হোটেলের বাইরে আপনার জিপ দাঁড়িয়ে আছে। কর্মকারবাবু নিজে একজন পুলিশ অফিসার ছিলেন। উনি কখনোই এখানে ঢুকবেন না। আমার মনে হয় একবার পার্ক স্ট্রিটে অঞ্জনবাবুর ফ্ল্যাটে গেলে হয়। অঞ্জন অবাক হলো। আমার ফ্ল্যাটে? অর্জুন বলল, আমার অনুমান আপনার ওখানে এর মধ্যে কেউ না কেউ পৌঁছে গেছেন। গাড়ি ছুটল। দূরত্বটা খুব বেশি নয়। সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজায় চাপ দিতেই সেটা খুলে গেল। অর্জুন অঞ্জনের দিকে তাকালো। অঞ্জন খুব অবাক হয়ে গেছে। বেরোবার সময় সে দরজাটা টেনে দেখে গিয়েছিল ল্যাচ কি লেগেছে কিনা। সমস্ত ঘর লণ্ডভণ্ড, যেন ঝড় বয়ে গিয়েছে এখানে। অঞ্জন স্তম্ভিত। ওরা দেখলো এই ফ্ল্যাটে কেউ নেই। অফিসার বললেন, অর্জুনবাবুর অনুমানই ঠিক, আপনাকে না পেয়ে রাগ মেটানোর চেষ্টা হয়েছে। অঞ্জন কোনো মতে বলতে পারল, কে করেছে? হঠাৎ অর্জুনের নজর পড়ল অ্যাস্ট্রের ওপর। সে কি ভুল দেখল? দ্রুত কাছে গিয়ে ওটাকে তুলে বুঝতে পারল ভুল হয়নি। সে চিৎকার করে অফিসারকে বলল, তাড়াতাড়ি নিচে চলুন। যে এসেছিল সে এখনই এখান থেকে বেরিয়েছে। এখনো সিগারেটের ধোঁয়া নেভেনি। সবাই বাইরে বেরিয়ে এলো। সিঁড়িটা ওপরে চলে গিয়েছে। এমন হতে পারে তাদের আসতে দেখে লোকটা ওপরে উঠে গিয়ে অপেক্ষা করছে। দ্রুত নিচে নেমে এলো অর্জুন। নিচে কেউ নেই। পুলিশের জিপ আবার ছুটলো ড্যাফোডিল হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতেই কথা হলো জিপ দূরে দাঁড়াবে। ওরা হোটেলে ঢুকে শুনলো তখনও মিস্টার গুপ্তা ফেরেননি। ব্যাপারটা গোপন রাখতে বলে অফিসার অর্জুনের সঙ্গে একটা থামের আড়ালে চেয়ার টেনে বসলেন। মিনিট পাঁচেকের মধ্যে কর্মকার বাবু ঢুকলেন। রিসেপশনিস্টের কাছে চাবি চাইলেন। অর্জুন এগিয়ে গেল। মিস্টার কর্মকার? সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে যেন ভূত দেখলেন ভদ্রলোক। তারপরই দৌড়ে পালাবার চেষ্টা করে বিফল হলেন। অফিসার তাকে ধরে ফেলেছেন। অর্জুন ওর কোমর থেকে রিভলভারটা বের করলো। ওটা একটা সার্ভিস রিভলভার। ভদ্রলোক কি করে ম্যানেজ করেছিলেন তা তিনিই জানেন। মিস্টার কর্মকারকে তার ঘরে নিয়ে যাওয়া হলো। প্রথমে উনি সব কথা অস্বীকার করে যাচ্ছিলেন। এই সময় ফোন বাজলো। অর্জুন বলল, কথা বলুন, কোনো চালাকির চেষ্টা করবেন না। সে স্পিক ফোনটা অন করে দিতেই শোনা গেল, হ্যালো। অর্জুন ইঙ্গিত করতে কর্মকার বললেন, হ্যালো। তোমার আর এই শহরে থাকার দরকার নেই। দুর্গাপুরে ফিরে যাও। তুমি এত বড় ইডিয়ট আমি ভাবিনি। স্টেশনারি দোকানের লোকটা এখন আউট অফ ডেঞ্জার। শুনতে পাচ্ছ? হ্যাঁ। অর্জুন লাইনটা কেটে দিতেই কর্মকার ভেঙে পড়লেন। তিনি স্বীকার করলেন শুধু টাকার লোভে মিস্টার রায়চৌধুরীর সঙ্গে হাত মিলিয়েছিলেন। অফিসার তাকে লালবাজারে পাঠিয়ে দিলেন বিস্তারিত রিপোর্টের জন্য। ওরা ব্লু হেভেন হোটেলে পৌঁছে জানতে পারল আজ সকালে যে ভদ্রলোক ঘর নিয়েছেন তিনি 303 নম্বরে আছেন। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে অর্জুন বলল, অঞ্জনবাবু, আপনি নক করুন। অঞ্জন নক করতেই ভেতর থেকে গলা ভেসে এলো, কে? আমি অঞ্জন। দরজা খুলে গেল। তুই এখানে? কে বলল তোকে এখানে আসতে? অর্জুন এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে হেসে ফেলল সে। নমস্কার দেবাঞ্জন বাবু। আপনি যে বড় অভিনেতা তা স্বীকার না করে উপায় নেই। স্টেশনে খুব বোকা বানিয়েছিলেন আমায়। আমার নাম অর্জুন। আপনার বাবা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে খুঁজে বার করতে। অন্যের আইডেন্টিটি কার্ড কি করে পেলেন, আর ছবিটাও মিলল কি করে? আপনারা কি চান? দেবাঞ্জন জানতে চাইলেন। মিস্টার সীতানাথ রায়চৌধুরী তার স্ত্রীকে খুন করেছিলেন। সেই খুনের প্রমাণ না রাখতে তিনি একজন ডাক্তার আর পুলিশ অফিসারের সাহায্য নিয়েছিলেন টাকার বিনিময়ে। পুলিশ অফিসার তার অপরাধ স্বীকার করেছেন। আমি জানি না সেই ডাক্তার এখন কোথায়। আপনি জানেন? জানি, তিনি এখন হরিদ্বারে। দিন 20 আগে হঠাৎ তার ফোন পাই। এখন তিনি সাধুর জীবনযাপন করছেন। বিবেকের দংশন হওয়ায় তিনি আমাকে ঘটনাটা জানান। আমি কাউকে না জানিয়ে হরিদ্বারে চলে যাই। সরি, একটা ভুল হলো।
আপনার স্ত্রীকে জানিয়ে যান। আপনি আপনি কি করে জানলেন? জানি। তারপর? সেই ডাক্তার আমাকে সব ঘটনা বলেন। বাবা তাকে 50,000 টাকা দিয়েছিলেন। বাবার সঙ্গে মায়ের সম্পর্ক ভালো ছিল না। দুর্ঘটনাটা বাবা ইচ্ছে করেই ঘটিয়েছিলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তারপর নিচে নেমে গাছের পাশে পড়ে থাকা মায়ের ফেটে যাওয়া মাথায় এমন চাপ দিয়েছিলেন যে ওর প্রাণ বেরিয়ে গিয়েছিল। তিনি আবার স্টিয়ারিংয়ে ফিরে এসে অজ্ঞান হওয়ার ভান করেন। তারপর ডাক্তারকে দিয়ে ঘোষণা করেন যে তিনি পঙ্গু হয়ে গিয়েছেন। ডাক্তার নিজের বিবেক পরিষ্কার করতে এসব কথা আমায় বলেন। আপনাকে যে আইডেন্টিটি কার্ডটা দেখিয়েছিলাম সেটা আমার মতো দেখতে ওই ডাক্তারের। যদি কখনো প্রয়োজন হয় তাই আমায় দিয়েছিলেন। আপনি নামটা পড়েননি। আমি এবং আমার স্ত্রী চাই বাবার বিরুদ্ধে মামলা করতে, কিন্তু কিভাবে এগোবো বুঝতে পারছি না। দুর্গাপুর থানায় কোনো প্রমাণ পাইনি। দেবাঞ্জন বললেন। অর্জুন অফিসারের দিকে ঘুরে দাঁড়ালো। এখন আপনার কাজ। 2 ছেলেকে নিয়ে তাদের বাবার কাছে যান। যিনি পঙ্গু নন তাকে দাঁড় করাতে কোনো অসুবিধা হবে না। আর এখন প্রমাণ তো হাতের মুঠোয়। অর্জুন টেলিফোন তুলে বোতাম টিপল। হ্যালো, মিস্টার রায়চৌধুরী, আপনার ছেলেকে আমি নিয়ে আসছি। আমার কাজ শেষ। পারিশ্রমিকটা? নিশ্চয়, 1,500 টাকা হলে চলবে। আপনার ছেলের দাম কি মাত্র 5,000? কি বলতে চাইছেন? আপনি নিশ্চয়ই 5 লাখ টাকা আশা করেন না? আশা করতে তো কোনো দোষ নেই। ঠিক আছে, আসুন। বৌমা, বৌমা। দেবাঞ্জন বললেন, উনি আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু ওর কাছ থেকে আপনাকে টাকা না নিতে অনুরোধ করছি। ওটা আমরাই আপনাকে দেব। কি বলিস অঞ্জন? অঞ্জন বলল, নিশ্চয়। অফিসার বললেন, আপনি যাবেন না ওখানে? অর্জুন বলল, আর আমার যাওয়ার প্রয়োজন নেই। সে সর্বেশ্বরের ঠিকানা এবং ফোন নম্বর ওদের দিয়ে দিল। সব শুনে সর্বেশ্বর হাঁ হাঁ করে উঠলেন। আরে মশাই, আপনি কি রকম? ওই রকম একটা ক্লাইম্যাক্স দৃশ্যে না থেকে চলে এলেন। ওহ, আমি কল্পনা করছি সব যখন সীতানাথ রায়চৌধুরীর সামনে পরিষ্কার হয়ে যাবে, তখন তিনি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াবেন, 2টো হাত বাড়িয়ে দেবেন হাত করার জন্যে। অফিসার সেই হাতে হাত করা পরিয়ে দেবেন। ওহ, এই দৃশ্যটা দেখার জন্য ওখানে আপনার যাওয়া উচিত ছিল। ঠিক তখনই ফোন বাজলো। রিসিভার তুলে সর্বেশ্বর বাবু বেশ বড় করে হ্যালো বলেই যেন চুপসে গেলেন। ঠিক আছে, ঠিক আছে বলে ফোনটা ধরে রেখে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, সীতানাথ রায়চৌধুরী একটু আগে আত্মহত্যা করেছেন। এতক্ষণ আপনারা শুনছিলেন অর্জুন সিরিজের গল্প অর্জুন এখন কলকাতায়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।